ঠিক আছে দেখি। ফিরোজ, ফারিহা, ইফতেখার, খাদিজা, মাহির, মাইমুনা, ইবনে আল মাসুম। দেখা যাচ্ছে আমাকে? জি স্যার। জি স্যার। Yes, তাহলে sir. আজকে আমরা তোমাদের বলো, দেখা যাচ্ছে? জি স্যার। Yes, sir. আচ্ছা, এর আগের দিন আমরা তোমাদেরকে বায়োলজি ক্লাসে আমরা অর্গানেলিস পর্যন্ত শেষ করছিলাম, অঙ্গাণু পর্যন্ত শেষ করছিলাম। এখন আমরা পড়াবো টিস্যু, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো টিস্যু, দেখো টিস্যু, TISSU, টিস্যু। এখন দেখো বিজ্ঞানী, যদি তোমাদের এটা জানার দরকার নেই, এইচএসসি এর পড়া, বিজ্ঞানী হাক্সলি প্রথম টিস্যু নিয়ে কি করেন আইডিয়া দেন বা গবেষণা, প্রথম টিস্যু সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী হাক্সলি। এখন টিস্যু কাকে বলে দেখো, আমরা টিস্যু বলার আগে তোমাদেরকে তিনটা কথা বলে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। Yes, স্যার। স্যার। টিস্যু নিয়ে বলার আগে আমরা প্রথমে তিনটা কথা বলি। সেটা হচ্ছে একই স্থান থেকে উৎপন্ন হবে, একই স্থানে থাকবে এবং প্রায় একই রকম কাজ করবে। একই স্থান থেকে উৎপন্ন হবে, একই স্থানে থাকবে এবং প্রায় একই রকম কাজ করবে। কয়টা কথা বলছে বলতো? তিনটা কথা। একটা হচ্ছে একই স্থান থেকে উৎপন্ন হবে, একই স্থানে থাকবে, প্রায় একই রকম কাজ করবে। কথা কি শুনতে পাইছো? হ্যালো? জি স্যার। স্যার শুনতেছি। জি স্যার। এখন দেখো একাধিক কোষ, আমি যেমন কোষ বা সেল, একাধিক কোষ একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই স্থানে থেকে প্রায় একই রকম কাজ করলে ওই কোষের গুচ্ছকে বলা হয় টিস্যু। আবার একইভাবে একাধিক টিস্যু একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই স্থানে থেকে প্রায় একই রকম কাজ করলে তাদেরকে বলা হয় অঙ্গ। তাদেরকে বলা হয় অঙ্গ। একাধিক অঙ্গ একসাথে থেকে একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই স্থান থেকে প্রায় একই রকম কাজ করলে তন্ত্র। তাকে কি বলা হয়? তন্ত্র। আর একাধিক তন্ত্র মিলে কি গঠন করে? দেহ গঠন করে। দেহ গঠন করে। তাই আমি কথা বলছি কিন্তু তিনটা, সংজ্ঞা বলছি চারটা। কথা তিনটা হচ্ছে এরকম, একই স্থান থেকে উৎপন্ন হবে, একই স্থানে থাকবে, প্রায় একই রকম কাজ করবে। তাহলে দেখো একাধিক কোষ একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই স্থান থেকে প্রায় একই রকম কাজ করলে তাকে বলা হয় টিস্যু। একাধিক টিস্যু একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই স্থান থেকে প্রায় একই রকম কাজ করলে তাকে বলা হয় অঙ্গ। একাধিক অঙ্গ একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই স্থান থেকে প্রায় একই রকম কাজ করে তাকে বলা হয় তন্ত্র। আর একাধিক তন্ত্র মিলে কি গঠন করে? দেহ গঠন করে। কথাটা কি বুঝতেছো তোমরা? জি স্যার। Yes, sir. এখন কোষ নিয়ে যে পড়াশোনা বা স্টাডি, এটাকে বলা হয় সাইটোলজি। এটাকে বলা হয় সাইটোলজি। আবার টিস্যু নিয়ে যে পড়াশোনা, এটাকে বলা হয় হিস্টোলজি। টিস্যু নিয়ে যে পড়াশোনা তাকে কি বলা হয়? হিস্টোলজি। হিস্টো মানে টিস্যু। আবার অঙ্গ নিয়ে যে পড়াশোনা, এটাকে বলা হয় মরফোলজি। অঙ্গ নিয়ে যে পড়াশোনাটা করা হয় তাকে বলা হয় মরফোলজি। আর তন্ত্র নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় সিস্টেম বা সিস্টেম স্টাডি। এটাকে বলা হয় সিস্টেম স্টাডি। আর দেহ নিয়ে যে পড়াশোনা তাকে কি বলা হবে? বডিওলজি না? হ্যাঁ, কি বলা হবে এটাকে? দেহ নিয়ে যে পড়াশোনা, বডি নিয়ে যে পড়াশোনা তাকে কি বলা হবে? আর ওইটা আর কি? বায়োলজি। এটা কি রে? Biology. বায়োলজি। অ্যালজি। স্যার। বলো। স্যার তাহলে স্যার আমরা স্যার বায়োলজিতে মানে আমাদের দেহনটা সারা বাকিগুলো নিয়ে কেন পড়তেছে, মানে উদ্ভিদ টিস্যু, এরপর এগুলো বাকিগুলো কেন পড়তেছে? এগুলো কি তোমার দেহের বাইরে? টিস্যুগুলো মানে তোমার স্যার দেহের বাইরে? মনে করেন স্যার এক্সপ্লান্ট এরকম আর কি। এগুলো সবগুলো জীব দেহ নিয়ে কাজ করবে না? এক্সপ্লান্ট বলো, এগুলো ব্যাকটেরিয়া বলো, ভাইরাস বলো, সবগুলো তো জীবের দেহ। তো এককোষী হোক আর বহুকোষী হোক, এটা তো একটা জীব, ঠিক না? জীবের দেহ নিয়ে পড়াশোনা। স্যার। বলো। স্যার তন্ত্র এটার ইংলিশ কি? সিস্টেম। তন্ত্রের ইংলিশ হচ্ছে সিস্টেম, ঠিক আছে?
হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। আজকে আমরা এখানে কোনটা নিয়ে পড়াশোনা করবো বলো তো? আমরা এখানে কোনটা নিয়ে পড়বো? Histology. স্যার হিস্টোলজি, স্যার হিস্টোলজি। হিস্টোলজি। একটা মিনিট সময় দাও, আমি একটু চা খাচ্ছি। জাস্ট একটা মিনিট সময় দাও। স্যার আমরাও স্যার নাস্তা করি স্যার। বলো কি অবস্থা, বলো সবার? স্যার ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এক সপ্তাহ 10 দিন একটু খুব ব্যস্ত ছিলাম, এখন আবার মোটামুটি ফ্রি হয়েছি। তোমাদের একটা ফিজিক্স ক্লাস চলছে এখন। আজকে আমরা পড়াবো এই হিস্টোলজি বা টিস্যু নিয়ে যে পড়াশোনা। তাহলে আমি যদি বলি টিস্যু কাকে বলে, একাধিক কোষ একই স্থানে উৎপন্ন হয়ে একই স্থান থেকে প্রায় একই রকম কাজ করে তাকে কি বলা হয়? টিস্যু বলা হয়। এখন টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু, একটা প্রাণী টিস্যু। একটা অ্যানিমাল টিস্যু, একটা হচ্ছে প্লান্ট টিস্যু। আমরা আজকে এখানে করবো প্লান্ট টিস্যু বা উদ্ভিদ টিস্যু নিয়ে করবো। তাহলে দেখো, একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু, একটা হচ্ছে প্রাণী টিস্যু। উদ্ভিদ টিস্যু বলতে আসলে আমরা কোনটা কিন্তু প্লান্ট টিস্যুকে নিই। উদ্ভিদ টিস্যু আবার কয় ধরনের? উদ্ভিদ টিস্যু কয় ধরনের বলতো? 3 ধরনের, সরি 2 ধরনের। উদ্ভিদ টিস্যু কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। এই যে ভাজক টিস্যুর ইংলিশ হচ্ছে মেরিস্টেমেটিক। এটা ইংলিশ কি রে? ভাজক টিস্যু ইংলিশ হচ্ছে মেরিস্টেমেটিক। তোমাদের নাম লাগবে মানে মেরিস্টেমেটিক। আর যারা স্থায়ী টিস্যু তাদের ইংলিশ হচ্ছে পার্মানেন্ট টিস্যু। একটা হচ্ছে মেরিস্টেমেটিক বা ভাজক টিস্যু, একটা হচ্ছে পার্মানেন্ট বা স্থায়ী টিস্যু। এই যে দেখো, পার্মানেন্ট বা স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কারা? যে টিস্যুর কোষসমূহ বিভাজিত হতে পারে। ডিভিশন, যে সেলের মধ্যে ডিভিশন হয়, তাহলে যে কোষগুলো বিভাজিত হয়, যে টিস্যুর কোষসমূহে বিভাজিত হয় তাকে বলা হয় ভাজক টিস্যু। আর যে টিস্যুর কোষসমূহ বিভাজন ক্ষমতা বন্ধ থাকে, যে টিস্যুর কোষসমূহ বিভাজন ক্ষমতা বন্ধ থাকে তাদেরকে বলা হয় বিভাজন ক্ষমতা বন্ধ থাকে, এটাকে বলা হয় স্থায়ী টিস্যু। বিভাজন ক্ষমতা বন্ধ বলতে এটা কিন্তু একেবারে অনেক সময় একেবারে পার্মানেন্টলি যে বন্ধ হবে এরকম না। কখনো কখনো স্থায়ী টিস্যু থেকে আবার পুনরায় কিসের রূপান্তর হতে পারে? ভাজক টিস্যুর রূপান্তর হতে পারে। এইচএসসি এগুলো নিয়ে তোমরা আরো বিস্তারিত পড়বা। তাহলে দেখো, উদ্ভিদ টিস্যু 2 ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু, মেরিস্টেমেটিক এবং পার্মানেন্ট। যারা বিভাজিত হয় তারা ভাজক টিস্যু, যারা বিভাজিত হয় না তারা স্থায়ী টিস্যু। এইচএসসি সিলেবাস আর এসএসসি সিলেবাসে তোমরা এখানে পড়বা মেইনলি কাকে নিয়ে? স্থায়ী টিস্যু নিয়ে, বা যাদের মধ্যে বিভাজন ক্ষমতা আছে। যারা স্থায়ী টিস্যু তাদেরকে আমরা আবার 3 ভাগে ভাগ করি। স্থায়ী টিস্যু কয় ভাগে ভাগ করি? বলে স্থায়ী টিস্যু কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। 3 ভাগে ভাগ করি। স্যার একটু স্লো বলেন। আচ্ছা ঠিক আছে। একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু, একটা হচ্ছে ক্ষরণকারী নিঃস্রাবী। ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু, ক্ষরণকারী বা নিঃস্রাবী। তাহলে সরল মানে হচ্ছে সিম্পল টিস্যু, জটিল মানে হচ্ছে কমপ্লেক্স টিস্যু, ক্ষরণকারী বা নিঃস্রাবী মানে হচ্ছে সিক্রেটরি। আমি লিখে দিচ্ছি সিক্রেটরি, যারা সিক্রেট করে কিছু নিঃসরণ করে, সিক্রেটরি টিস্যু। তাহলে একটা হচ্ছে সিম্পল টিস্যু বা সরল টিস্যু, একটা হচ্ছে কমপ্লেক্স বা জটিল টিস্যু, একটা হচ্ছে সিক্রেটরি বা ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। আমরা প্রথমে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু নিয়ে আমরা পড়ব। ক্ষরণকারী টিস্যু কারা? যে টিস্যুর কোষসমূহ হতে, আমি যেভাবে বলবো সেভাবে তুমি লিখে ফেলবা, পরে ভিডিও দেখে দেখে লিখতে পারো বা এখন লিখতে পারো। যে টিস্যুর কোষসমূহ হতে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যে টিস্যুর কোষসমূহ হতে বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় তাদেরকে ক্ষরণকারী বা নিঃস্রাবী বা সিক্রেটরি টিস্যু বলা হয়। তাহলে বললাম যে কোনো ধরনের জৈব রাসায়নিক কি কেমিক্যাল সাবস্টেন্স, অর্গানোকেমিক্যাল সাবস্টেন্স। যারা ইংলিশ মিডিয়াম আছে তাদের জন্য বলতে পারি the tissue which secretes some organochemical substance are called secretory tissue. এখন ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু বলতে যে টিস্যু কোষসমূহ স্যার করণকারী টিস্যু কাকে বলে আরেকবার বলেন প্লিজ। কি বলো? ক্ষরণকারী টিস্যু কাকে বলে সেটা আরেকবার বলতে বলছে। একজন বলবা, একজন বলো, 14 জন একসাথে কথা বলছে। একজন বলো। স্যার করণকারী টিস্যু কাকে বলে? এটা 3 বার বলছে, আমি 3 বার। রেকর্ডিং থেকে দেখে নিও। আর বইতে লেখা আছে, বই পাও না সবাই?
এই সবাই বই পাইছি পাইছো? স্যার, পাইছি স্যার, আমরা বই যারা পাইলে কাজ বইতে করছি। হুবহু পাইছি বইতে হুবহু লেখা আছে রেকর্ড, এখানে 3 বার বলছে, রেকর্ডিং থেকে দেখে নিবা। একটা কথা 3 বার বলার পরে যদি তোমরা ধরতে পারো কেমন হবে? খননকারী বা রিসার্চ হিসাবে 2 ধরনের টিস্যু তরুক্ষী, একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু, একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু, একটা হচ্ছে গ্রন্থি টিস্যু। একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু আর একটা হচ্ছে গ্রন্থি বা গ্ল্যান্ডুলার। একটা হচ্ছে তরুক্ষীর একটা কি রে গ্রন্থি টিস্যু। তোমাদের অবশ্যই সিলেবাসের এত বেশি ডিটেইলসে আলোচনা করা না। তাহলে একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু, একটা কি রে গ্রন্থি টিস্যু। আমি আপনাদের একটা তরুক্ষীর একটা কি রে গ্রন্থি টিস্যু, বুঝতেছো? তরুক্ষী বলতে কারা? তরুক্ষীর উদাহরণ কি? উদাহরণগুলো বইতে লেখা আছে, আমি এখানে মুখে বলে দিচ্ছি। শেয়ালকান্ত, শেয়ালকান্ত এটার উদ্ভিদ। এই উদ্ভিদটা আসলে কি উদ্ভিদ সেটা আমি নিজেও জানি না। শেয়ালকান্ত রাবার, আফিন, আঠা, মধু, রেজিন বা রজন, বাংলায় রজন, ইংলিশে হচ্ছে রেজিন, আর হচ্ছে গদ। এই যে গদ কি, শেয়ালকান্ত কি, এগুলো আসলে আমি নিজেও জানি না, এগুলো হচ্ছে জাস্ট বইতে লিখছে, সেটা আমরা আলোচনা করতেছি। তাহলে খননকারী যে টিস্যুর কোষসমূহ হবে, আবার বলতেছি বিভিন্ন জৈব রাসায়নিক পদ্ধতিতে মিশ্রিত হয় তাকে খননকারী বা নিঃস্রাবী টিস্যু বলে। খননকারী টিস্যু হলো 2 ধরনের, একটা হচ্ছে তরুক্ষী, একটা হচ্ছে গ্রন্থি। যার ইংলিশ নাম আছে তরুক্ষীর ইংলিশ হচ্ছে ল্যাটেক্স, তরুক্ষীর ইংলিশ হচ্ছে ল্যাটেক্স, আর গ্রন্থির ইংলিশ হচ্ছে গ্ল্যান্ড। গ্রন্থির ইংলিশ কি রে? গ্ল্যান্ড। তরুক্ষীর টিস্যু ল্যাটেক্স টিস্যুতে কি আসে? শেয়ালকান্ত, বইতে লেখা আছে, আমি সেজন্য পরে লিখতেছি না। শেয়ালকান্ত, রাবার, আফিন, আঠা, মধু, রজন এবং একটা হচ্ছে গদ। মনে থাকবে সবার, বই থেকে দেখে নিতে পারবা। গ্রন্থি টিস্যু বলতে যেখান থেকে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হয়। গ্রন্থি টিস্যু বলতে বা গ্ল্যান্ড টিস্যু বলতে যেখান থেকে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হয় তাকে বলা হয় গ্রন্থি টিস্যু। কথা কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আনসার করার পরে মিউট করে ফেলিও, আনসার করার পর নিজেদের এটা মিউট করে ফেলিও। ইমন, আইনুল কবির, আইনুল কবির ইমন, তোমার এখান থেকে সাউন্ড আসতে পারবে। আচ্ছা এখন দেখো, আমরা এখানে প্রথমে তাই সরল টিস্যু, আমাদের ভাজক টিস্যু বা মেরিস্টেমেটিক টিস্যু কিন্তু আমাদের সিলেবাসে নেই, তাহলে এটা হচ্ছে আউট অফ সিলেবাস, তাহলে এখানে আমরা এখন পড়বো না। আমরা পড়বো স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর মধ্যে খননকারী টিস্যু বা নিঃস্রাবী টিস্যু আমরা পড়েছি, এখন পড়বো সরল টিস্যু। তাহলে আমরা আবার পয়েন্ট করবো আগে সরল টিস্যুতে আলাদা করে পয়েন্ট করবো। তাহলে দেখো, একটা হচ্ছে সরল টিস্যু বা সিম্পল টিস্যু, সরল টিস্যু বা একটা হচ্ছে সিম্পল টিস্যু। আচ্ছা সরল টিস্যু বা সিম্পল টিস্যু কাকে বলে? যে টিস্যুর কোষসমূহে, আমি একবার বলবি মনোযোগ দিয়ে শুনবা, যে টিস্যুর কোষসমূহের আকার, আকৃতি এবং গঠন বৈশিষ্ট্য, যে টিস্যুর কোষসমূহ সাইজ, শেপ এবং স্ট্রাকচার, সাইজ, শেপ, স্ট্রাকচার, আকার, আকৃতি, গঠন বৈশিষ্ট্য একই রকম, তাদেরকে বলা হয় সরল টিস্যু। আমি এবার বলি, যে টিস্যুর কোষসমূহের আকার, আকৃতি এবং গঠন বৈশিষ্ট্য একই রকম, তাদেরকে বলা হয় সরল টিস্যু। শুনতে পাইছো? শুনছো? জি স্যার জি স্যার শুনছি স্যার। 3 ধরনের সরল টিস্যু, আবার 3 ধরনের, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, একটা প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তাহলে সরল টিস্যু হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে প্যারেনকাইমা, তারপর হচ্ছে কোলেনকাইমা, তারপর হচ্ছে স্ক্লেরেনকাইমা। একটা একটা নিয়ে আমরা পড়বো। প্রথমে প্যারেনকাইমা টিস্যু নিয়ে পড়ি। প্রথমে কাকে নিয়ে পড়বো? প্রথমে পড়বো প্যারেনকাইমা টিস্যু। প্যারেনকাইমা টিস্যু নিয়ে বলার আগে আমি তোমাদেরকে একটা এক্সট্রা কথা বলি, এক্সট্রা কথা। যদি কোনো কোষে, যদি আমার কথা কি শোনা যাচ্ছে? যদি কোনো কোষে নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে এক্সট্রা কথা। যদি কোনো কোষে নিউক্লিয়াস থাকে, তার মধ্যে অবশ্যই সাইটোপ্লাজম থাকবে। অবশ্যই কি থাকবে? সাইটোপ্লাজম। যার মধ্যে সাইটোপ্লাজম থাকবে তার মধ্যে অবশ্যই প্রোটোপ্লাজম থাকবে, প্রোটোপ্লাজম। যার মধ্যে প্রোটোপ্লাজম থাকবে সে অবশ্যই জীবিত, জীবিত বা ভাইটাল বা লাইফ পদার্থ হবে। তাহলে এন মানে কি? নিউক্লিয়াস, সি মানে সাইটোপ্লাজম, পি মানে প্রোটোপ্লাজম। তাহলে যে কোষে নিউক্লিয়াস থাকে তার মধ্যে অবশ্যই সাইটোপ্লাজম থাকে, যার মধ্যে সাইটোপ্লাজম থাকে তার মধ্যে অবশ্যই প্রোটোপ্লাজম থাকে, যার মধ্যে প্রোটোপ্লাজম থাকে সে অবশ্যই কি হবে? জীবিত হবে, সজীব হবে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার
আচ্ছা যদি কোনো কোষের নিউক্লিয়াস না থাকে তার মধ্যে কি সাইটোপ্লাজম থাকবে? No, sir. সাইটোপ্লাজম না থাকলে প্রোটোপ্লাজম থাকবে? প্রোটোপ্লাজম থাকবে? থাকবে No, না sir. স্যার, সে কি আর জীবিত হবে? না, সে হবে কি? না, মৃত। স্যার। সে হবে কি রে? মৃত। এরপরে আমরা মৃত। যতগুলো পড়া করবো এই লাইনটা তোমরা মনে রাখবা। নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজম থাকবে, প্রোটোপ্লাজম থাকবে, প্রোটোপ্লাজম থাকলে জীবিত হবে। নিউক্লিয়াস নেই মানে সাইটোপ্লাজম নেই, সাইটোপ্লাজম নেই মানে প্রোটোপ্লাজম নেই, প্রোটোপ্লাজম নেই মানে সে মৃত। তবে কয়েকটা জায়গায় ব্যতিক্রম আছে। আমি আবারও বলে দিচ্ছি, আজকে যারা ক্লাস করতেছো তারা আবার ঠিক আমাকে যখন জিজ্ঞেস করবা টাচ করে জিজ্ঞেস করার দরকার নাই। কয়েকটা জায়গায় পার্থক্য আছে বা ব্যতিক্রম আছে, সে আমি তোমাদেরকে বলবো। স্যার একটা প্রশ্ন করবো? বলো। স্যার আমরা কি স্যার বলতে পারি তাহলে স্যার নিউক্লিয়াস থাকলে জীবিত আবার নিউক্লিয়াস না থাকলেই মৃত, এটা কি স্যার হবে? হ্যাঁ, বলতে পারো, বলতে পারো। বোর্ড দেখা যাচ্ছে? Ji, sir. জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে কতগুলো টিস্যু। তুমি এখানে জাস্ট নিউক্লিয়াস, এগুলো সবগুলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পরে এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। এবার আসলে আমরা প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্যগুলো এক্সপ্লেইন করি বা বর্ণনা করি। দেখো এটা সবাই প্যারেনকাইমা টিস্যু। আচ্ছা, প্যারেনকাইমা টিস্যুতে আচ্ছা প্যারেনকাইমা বলো আর কোলোনকাইমা বলো আর যাই বলো, এটা কি উদ্ভিদ টিস্যু না প্রাণী টিস্যু বলো তো? উদ্ভিদ টিস্যু স্যার, উদ্ভিদ। Udbhid tissue. ওকে ফাইন। উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যুর একটা ইউনিক বৈশিষ্ট্য আছে, একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক আছে, সেটা কি? যেটা প্রাণীতে নেই। উদ্ভিদ কোষের একটা ইউনিক বৈশিষ্ট্য আছে, সেটা স্যার, কোনটা? কোষ প্রাচীর। Cell wall. কোষ প্রাচীর। দ্যাট মিন্স এরা যেহেতু উদ্ভিদ টিস্যু, এদের মধ্যে সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকবে। তাহলে আমি এখানে কোষ প্রাচীর যদি থাকে, সেই কোষ প্রাচীরটা কেমন সেটা আমাকে লিখতে হবে। আমি কি লিখবো? পাতলা প্রাচীরযুক্ত। পাতলা প্রাচীরযুক্ত। পাতলা প্রাচীরযুক্ত। পাতলা মানে থিন। যারা ইংলিশ মিডিয়াম আছে, পাতলা মানে হচ্ছে থিন লেয়ার। অর্থাৎ আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, কোষ প্রাচীরের মধ্যে মেইন উপাদান কি? সেলুলোজ। কোষ প্রাচীরের মধ্যে মেইন উপাদান কি রে? সেলুলোজ। Cellulose. এদের বেলায় সেলুলোজের পরিমাণটা কম থাকে, প্যারেনকাইমাতে সেলুলোজের পরিমাণটা কি থাকে? কম থাকে, যার কারণে প্রাচীরটা একটু পাতলা থাকে। তাহলে হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত, পাতলা কি যুক্ত? প্রাচীরযুক্ত। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমি একটু এবার দেখো এখানে নিউক্লিয়াস আছে, বলো তো এখানে নিউক্লিয়াস আছে? স্যার আছে। নিউক্লিয়াস আছে নাকি না? নিউক্লিয়াস আছে। সাইটোপ্লাজম আছে। এবার কথা আমি একটু বুঝাবো। হ্যাঁ স্যার, নিউক্লিয়াস সাইটোপ্লাজম আছে, আছে স্যার। সাইটোপ্লাজম আছে। তাহলে প্রোটোপ্লাজম আছে? আছে স্যার। না, স্যার নাই। আছে স্যার। কি বলবো? নিউক্লিয়াস থাকলে সাইটোপ্লাজম আছে, যে নিউক্লিয়াসের পাশাপাশি এগুলো কি সাইটোপ্লাজম না? সাইটোপ্লাজম থাকলে কি থাকবে? প্রোটোপ্লাজম থাকবে। প্রোটোপ্লাজম। আমি বলতেছি কেন? তাহলে এর বৈশিষ্ট্য হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত, প্রোটোপ্লাজম পূর্ণ। বলো তো একবার, পাতলা প্রাচীরযুক্ত, প্রোটোপ্লাজম পাতলা পূর্ণ। ঠিক আছে, পাতযুক্ত প্রোটোপ্লাজম। পাতলা প্রাচীরযুক্ত এটা কি জীবিত হবে না মৃত হবে? স্যার অবশ্যই জীবিত। 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 জীবিত হবে। একটা মেয়ে বারবার ভুল বলতেছে, মৃত বলতেছে কেন? এই এদের মধ্যে প্রোটোপ্লাজম আছে নাকি না? স্যার আছে। স্যার, স্যার। তাই স্যার জীবিত হবে। জীবিত হবে, যে জীবিত এই ওয়ার্ডটাকে আমি একটু তোমাদের বইয়ের ভাষায় বলি সজীব বা ভাইটাল। সজীব বা ভাইটাল, জীবিত কথাটাকে একটু অন্য নাম দিয়ে লিখলাম, সজীব। আচ্ছা, এইটা তো প্যারেনকাইমা। প্যারেনকাইমা মানে হচ্ছে সরল টিস্যু। সরল টিস্যু মানে হচ্ছে, তাহলে এইগুলো হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা হচ্ছে সরল টিস্যু। সরল টিস্যু মানে কি যাদের আকার আকৃতি একই, সাইজ এন্ড শেপটা একই। তাই তোমাদের বইয়ের ভাষায় লিখতেছি সমব্যাসীয়। সমব্যাসীয় অর্থাৎ এদের সবার আকার আকৃতি একই। ঠিক আছে, ইউনিক স্ট্রাকচার একই রকম। তাহলে এরা সবাই সমাবেশী। এদের কোষ প্রাচীর কি জমে? এদের কোষ প্রাচীর মেইন উপাদান কি থাকবে? স্বাভাবিকভাবে কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ নির্মিত। এদের কোষ প্রাচীর কি নির্মিত রে? সেলুলোজ নির্মিত প্রাচীর। বলো কি নির্মিত প্রাচীর? Cellulose নির্মিত। তবে সেলুলোজের পরিমাণটা কম। তাহলে আমি প্যারেনকাইমার কয়েকটা বৈশিষ্ট্য বলি। ঠিক আছে, যেহেতু উদ্ভিদ টিস্যুর কোষ প্রাচীর আছে, এদের কোষ প্রাচীরটা পাতলা, পাতলা প্রাচীরযুক্ত।
নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজম আছে, অর্থাৎ প্রোটোপ্লাজম যুক্ত বা প্রোটোপ্লাজম পূর্ণ। তারপর হচ্ছে সজীব সমবেশীয় সেলুলোজ নির্মিত, সজীব সমবেশীয় সেলুলোজ নির্মিত। আমি বলি তুমি শোনো, পাতলা প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজম পূর্ণ সজীব সমবেশীয় সেলুলোজ নির্মিত। আমি আবার বলি পাতলা প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজম পূর্ণ সজীব সমবেশীয় সেলুলোজ নির্মিত। কেউ কি আমাকে বলতে পারবা, মুখস্থ কথা বলতে পারবা? কথাগুলো এখানে শেষ করে ফেলো। কে বলতে পারবা? পারবো। বলো বলো, একজন বলো তো, যে সুজানা বলো, সুজানা বলো। পাতলা প্রাচীরযুক্ত সেলুলোজ নির্মিত এই মেয়ে প্রথম থেকে আমি যেভাবে বলছি সেভাবে বলো। পাতলা প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজম পূর্ণ সজীব সমবেশীয় সেলুলোজ নির্মিত। দেখি একজন বলো, ছেলেদের মধ্যে একজন বলো। ছেলেদের মধ্যে কে বলবা? ছেলেদের মধ্যে বলো ইফতেখার বলো, ইফতেখার, ইফতেখার বলো, ইফতেখার। স্যার আমি বলবো? না, যাকে জিজ্ঞেস করছিস সে বলবে। ইফতেখার শুনতে পাচ্ছ? হ্যালো স্যার মোবাইল থেকে চলে গেছে মনে হয়। চলে গেলে ক্লাস করতে আসে কেন? লাথি মেরে বের করে দিবাম এরকম চলে গেলে। ইয়া বলো, মাসুম বলো, মাসুম, মাসুম বলো, মাসুম বলতে পারবা? যাদেরকে জিজ্ঞেস করে তারা কই? স্যার পাতলা প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজম পূর্ণ সজীব সেলুলোজ নির্মিত আর একটা হচ্ছে সমাবেশী, সমবেশীয়। এখন দেখেন যদি তোমাদের মনে, আশা করি মনে থাকবে পাঁচটা কথা। পাতলা প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজম পূর্ণ সজীব সমবেশীয় সেলুলোজ নির্মিত। সমবেশীয় মনে রাখার জন্য বলে দিচ্ছি, জাস্ট মনে রাখার জন্য 2p3s, জাস্ট মনে রাখার জন্য 2p3s। আবার বলো 2p3s 2p বলতে দুইটা p, 3s মানে হচ্ছে তিনটা s। আমি আবার বলে দিচ্ছি মনে রাখার জন্য। এই যে 2p3s বলতে পাতলা প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজম পূর্ণ সজীব সমবেশীয় সেলুলোজ নির্মিত। পাতলা প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজম পূর্ণ সজীব সমবেশীয় সেলুলোজ নির্মিত। মনে থাকবে সবার? জি স্যার। জি স্যার। তাহলে এটা প্যারেন্টকামের বৈশিষ্ট্য মনে রাখার সূত্র কি রে? 2p3s, পাতলা প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজম পূর্ণ সজীব সমবেশীয় সেলুলোজ নির্মিত। ঠিক আছে, আমি এবার মুছে দিচ্ছি। স্যার এখানে সেলুলোজ কত পার্সেন্ট থাকে? এরকম তো কোনো কি দিতে পারবে না তুমি, এরকম কত পার্সেন্ট থেকে এরকম কোনো কি নাই, নির্দিষ্ট না। ঠিক আছে, এখন দেখো প্যারেনকাইম, এটা কি তুমি বল, এটা কি, এটা কেমন টিস্যু? সরল টিস্যু। এটা কেমন টিস্যু রে? সরল। সরল। আচ্ছা সরল টিস্যু বলতে কিসের সরল টিস্যু? উদ্ভিদে নাকি প্রাণীতে? উদ্ভিদের। উদ্ভিদের। এটা হচ্ছে প্যারেনকাইমা। এদের যে প্যারেনকাইমা কোষে কি থাকবে? ক্লোরোপ্লাস্ট। এটা যদি উদ্ভিদের টিস্যু, এর মধ্যে প্লাস্টিক থাকবে না? প্লাস্টিক যাদের প্যারেনকাইম, এখন প্লাস্টিক আবার তিন ধরনের। আমরা জানি প্লাস্টিক আবার কয় ধরনের? তিন ধরনের। যাদের মধ্যে ক্লোরোফিল আছে তাদেরকে বলা হয় ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট। তাহলে দেখো প্যারেনকাইমা হচ্ছে উদ্ভিদের টিস্যু বা প্লান্ট টিস্যু। প্লান্ট টিস্যুর মধ্যে অবশ্যই প্লাস্টিক থাকবে। আমরা জানি প্লাস্টিক আবার তিন ধরনের। এক ধরনের হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা যারা ক্লোরোফিল যুক্ত। তাহলে দেখো যেসব প্যারেনকাইমা টিস্যুর প্লাস্টিডে ক্লোরোফিল থাকে অর্থাৎ ক্লোরোপ্লাস্ট থাকে, তাদেরকে বলা হয় ক্লোরেনকাইমা। এদেরকে বলা হয় ক্লোরেনকাইমা। একবার উচ্চারণ করে, এটাকে বলা হয় ক্লোরেনকাইমা। যেসব প্যারেনকাইমা টিস্যুর কোষে প্লাস্টিড হিসেবে বা প্লাস্টিডের ক্লোরোফিল থাকে তাদেরকে ক্লোরেনকাইমা বলে। যে প্যারেনকাইমা টিস্যুর কোষে প্লাস্টিড রূপে বা প্লাস্টিডে ক্লোরোফিল থাকে তাদেরকে ক্লোরেনকাইমা বলে। তাহলে যে ক্লোরেন মানে কথাটা আসছে ক্লোরো থেকে, ক্লোরেন কথাটা কোথা থেকে আসছে? ক্লোরো কথাটা আসছে ক্লোরোফিল থেকে। ক্লোরোফিল বুঝতেছো তোমরা? জি স্যার। আবার একই ভাবে প্যারেনকাইমা টিস্যুতে কখনো কখনো প্যারেনকাইমা, ওই যে বললাম আবার প্যারেনকাইমা যে টিস্যু, প্যারেনকাইমা টিস্যু বাংলা লিখে এখানে প্যারেনকাইমা টিস্যু বলতে এখানে কি আছে? কোষ আছে না?
কোষ আছে না, প্যারেনকাইমা টিস্যু বলতে এখানে তো কোষ আছে। কখনো কখনো বায়ু কুঠরি থাকতে পারে, বায়ু কুঠরি থাকতে পারে। যদি প্যারেনকাইমা টিস্যুর কোষে যদি কোনো বায়ু কুঠরি থাকে তখন তাদেরকে বলা হয় অ্যারেনকাইমা। তখন তাদেরকে কি বলা হয়? অ্যারেনকাইমা। বুঝতেছো এটা কি বলা হয়? যেসব প্যারেনকাইমা টিস্যুর কোষে প্লাস বায়ু কুঠরি থাকে তাদেরকে অ্যারেনকাইমা বলে। যেসব প্যারেনকাইমা টিস্যুর কোষে বায়ু কুঠরি থাকে তাদেরকে অ্যারেনকাইমা বলা হয়। এই যে অ্যারেনকাইমা কথাটাকে ভেঙে দেখলে দুটো ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ্যানকাইমা। অ্যারেনকাইমা কথাটাকে ভেঙে দেখলে আমি দুটো ওয়ার্ড পাই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ্যানকাইমা। এই যে এ কথাটা সে এয়ার থেকে এয়ার মানে কি রে? বাতাস। এয়ার মানে কি রে? বাতাস। বাবা, এখানে বাতাস বলতে অক্সিজেনকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? অক্সিজেনকে। আর অ্যানকাইমা, এই যে দেখেন অ্যানকাইমা, অ্যানকাইমা মানে হচ্ছে প্যারেনকাইমা। অ্যানকাইমা মানে কি রে? প্যারেনকাইমা। অ্যানকাইমা মানে হচ্ছে প্যারেন। বলো। তাহলে অক্সিজেন যুক্ত প্যারেনকাইমা, যুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়? প্যারেনকাইমা বলা হয়। অক্সিজেন যুক্ত প্যারেনকাইমা বা বাতাস যুক্ত প্যারেনকাইমাকে কি বলা হবে? প্যারেনকাইমা বলা হয়। বুঝতেছো তোমরা? বুঝতেছো? জি স্যার। জি স্যার। আশা করি তোমরা কেউ কিছু বুঝতে পারোনি না? স্যার বুঝছি তো। স্যার বুঝছি। ওকে ফাইন। আচ্ছা, একটু করে বুঝছো নাকি বেশি করে বুঝছো? স্যার ভালোভাবে বুঝছি। স্যার যা যা পড়াইছেন তা বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমি তোমাদেরকে পড়াচ্ছি প্যারেনকাইমা আমাদের শেষ, এবার আমরা পড়াবো কোলেনকাইমা। প্যারেনকাইমা তো শেষ আমাদের, এবার আমাদের পড়বো কি? কোলেনকাইমা। খেয়াল করিও এটা হচ্ছে কোলেন, একটু আগে যেটা পড়ছে হচ্ছে ক্লোরেন। প্যারেনকাইমার সাথে কি ছিল? প্যারেনকাইমাতে ক্লোরোফিল থাকলে তাকে আমরা কি বলতাম? ক্লোরেন। আর এটা হচ্ছে কোলেন। ক্লোরেন। আচ্ছা, অনেকে কোলেনকাইমা আর ক্লোরেনকাইমা আলাদা করে একসাথে গোলাই ফেলে। এবার আমি তোমাকে পড়াচ্ছি কোলেনকাইমা। এই যে এটা হচ্ছে কোলেনকাইমা। এটা কি? কোলেনকাইমা। এটা কি? এটা কি? আমি বলতেছি এটা হচ্ছে কোলেনকাইমা। আমি বলতেছি এটা হচ্ছে কোলেনকাইমা। তাহলে এটা কি বলতো? এটা স্যার প্যারেনকাইমা ছিল। এটা প্যারেনকাইমা না? প্যারেনকাইমা। এখন আমি বলতেছি কোলেনকাইমা। আমার জি ইচ্ছা। স্যার, জি স্যার, এটা তো কোলেনকাইমা স্যার। স্যার বিশেষ ধরনের প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত না? এই শোনো, আমি একটু আগে তোমাদেরকে এতক্ষণ ধরে এটা পড়াচ্ছি প্যারেনকাইমা প্যারেনকাইমা প্যারেনকাইমা, বাট এখন আবার বলে দিচ্ছি এটা কোলেনকাইমা। আমার মনে চাইছে আমি বলে দিলাম। ব্যাপারটা হচ্ছে আসলে তাহলে কি দেখো, তাহলে আমি একটু আগে বললাম এটা প্যারেনকাইমা, এখন কোলেনকাইমা। দ্যাট মিন্স হ্যাঁ স্যার, স্যার এটা কোলেনকাইমা স্যার। হ্যাঁ এটা স্যার কোলেনকাইমা, কেননা স্যার কোলেনকাইমা প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়। এই বেটা আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। একটু আগে বললাম এটা প্যারেনকাইমা, এখন আবার বলতেছে কোলেনকাইমা। তাহলে কথাটা কেন আসলে এরকম কেন হবে? আসলে এটাই প্যারেনকাইমা, এটাই কোলেনকাইমা। তুমি ওকে প্রশ্ন করতে পারো স্যার আমি কখন প্যারেনকাইমা বলবো আর কখন কোলেনকাইমা বলবো? ওকে ফাইন, এবার আমি বলবো প্যারেনকাইমা কোষের মধ্যে যদি স্ট্রাকচারে গঠনে কোনো পার্থক্য চলে আসে, অর্থাৎ প্যারেনকাইমার গঠন বা স্ট্রাকচার যদি চেঞ্জ হয় বা পরিবর্তন হয় তখনই তাকে কোলেনকাইমা বলা হয়। আমি আবারও বলি প্যারেনকাইমা কোষের গঠন বা স্ট্রাকচার যদি চেঞ্জ হয় তাকে কি বলা হয়? কোলেনকাইমা বলা হয়। বুঝতেছো তোমরা? জি স্যার। প্যারেনকাইমা কোষ বলে কি পরিবর্তন হবে? তার স্ট্রাকচার কি হবে? পরিবর্তন হবে। তাহলে তখন কি বলা হবে? কোলেনকাইমা। তাহলে আমি এখানে আগে লিখে দিচ্ছি এক ধরনের কোলেনকাইমা, এক ধরনের প্যারেনকাইমা। আমি লিখে দিচ্ছি কোলেনকাইমা এক ধরনের প্যারেনকাইমা। ঠিক আছে, কোলেনকাইমা এক ধরনের কি রে? প্যারেনকাইমা। কিন্তু প্যারেনকাইমা হলে এখানে কি হতে হবে? স্ট্রাকচার চেঞ্জ হতে হবে। স্ট্রাকচার কি হতে হবে? চেঞ্জ হতে হবে। অথচ সেই চেঞ্জটা কি? দেখো এদের প্যারেনকাইমা কোষের কোষ প্রাচীরে একটা বস্তু জমতো, সেটা কি? প্যারেনকাইমা কোষের কোষ প্রাচীর কি জমতো? কি নির্মিত? সেলুলোজ। সেলুলোজ। তবে এখানে সেলুলোজ তো আছেই, সেলুলোজের পাশাপাশি কিছু কিছু জায়গায় পেকটিন জমে। সেলুলোজের জায়গায় সরি সেলুলোজের সাথে কিছু জায়গায় কি জমে? পেকটিন জমে। পেকটিন জমে। সেলুলোজের সাথে কিছু কিছু জায়গায় পেকটিন জমে যায়। দেখো পেকটিন। সব জায়গায় কিন্তু সেলুলোজ আছে। সব জায়গায় কি আছে? এই সব জায়গায় কি আছে? সেলুলোজ। সব জায়গায় কি আছে?
স্যার সেলুলোজ। পেকটিন। সেলুলোজ কিন্তু সব জায়গায় আছে, কিন্তু কিছু কিছু জায়গায় এক্সট্রা করে কি জমছে, পেকটিন জমে গেছে। পেকটিন। পেকটিন জমে মানে কোষ প্রাচীরের কিছু স্থান পাতলা, কিছু অংশ পুরু, কিছু স্থান পুরু, কিছু অংশ কিরে পাতলা। তাহলে যেখানে শুধু সেলুলোজ আছে ওখানে পাতলা, আর সেলুলোজের পাশে যেখানে যেখানে পেকটিন জমছে ওইটাকে কিরে পুরো ঠিক একটু পুরু হয়। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি সেলুলোজ ও পেকটিন জমে। স্যার সেলুলোজ ও পেকটিন, আচ্ছা পেকটিন কি জানতে চাচ্ছ? জি স্যার। আমাদের প্রথম যে লেকচারটা ওখানে আমরা কোষ প্রাচীর পড়াইছি। আমরা বলছিলাম কোষ প্রাচীরের মধ্যে বিভিন্ন বস্তু জমতে পারে, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। মনে আছে? সুবেরিন জি Yes, sir, মনে আছে। এই যে বস্তু তার মধ্যে একটু উপাদান আছে পেকটিন। তাহলে সেলুলোজ ও পেকটিন জমে কোষ প্রাচীরের কিছু অংশ পুরু বা ঠিক, পুরো হয়, এবং কিছু অংশ পাতলা হয়। পাতলা হয়। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যেখানে পাতলা সেখানে শুধুই কি আছে? যেখানে পাতলা সেখানে শুধু কি আছে? সেলুলোজ। পেকটিন আছে। এই গাধা মেয়ে, যেখানে পাতলা সেখানে শুধুই সেলুলোজ, ঠিক আছে? ও স্যার। জি স্যার। আর যেটা পুরু সেখানে সেলুলোজও আছে, আবার কি আছে? পেকটিনও আছে, ঠিক আছে? পেকটিন। জি ওকে, স্যার। এবার আসো এর জন্য তোমরা এবার বলো নিউক্লিয়াস আছে? স্যার Yes, sir. স্যার আছে। সাইটোপ্লাজম আছে? জি স্যার আছে স্যার। Yes, sir. প্রোটোপ্লাজম আছে? জি স্যার। জি স্যার। জীবিত হবে? জীবিত। জীবিত হবে। জীবিত। সজীব হবে স্যার। প্যারেনকাইমা। প্যারেনকাইমা। প্যারেনকাইমা হলো, এবার কোলনকাইমা কেন বলবো? কারণ এখানে সেলুলোজের পাশাপাশি কি জমে? পেকটিন জমার কারণে কোষ প্রাচীরের কিছু অংশ পুরু হয়, কিছু অংশ পাতলা হয়। দেখবেন পেকটিন সব জায়গায় জমে না, যেখানে জমে সেখানে পুরু, পেকটিন যেখানে জমে না সেখানে শুধু সেলুলোজ বা পাতলা। এবার আমরা আমাদের কথাগুলো বলে ফেলি। নিউক্লিয়াস নিউক্লিয়াস আছে, থাকবে। সাইটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজম আছে, এবং এর কি জীবিত। জীবিত। মানে কি রে? জীবিত। জীবিত। তাহলে কি মুখস্থ করতে কষ্ট হবে তোমাদের? না স্যার, মুখস্থ হয়ে গেছে। আচ্ছা। তাহলে এটা হচ্ছে আমাদের কোলনকাইমা। তাহলে আমাদের কোলনকাইমা শেষ, কোলনকাইমা শেষ। তাহলে আমাদের প্যারেনকাইমা শেষ, কোলনকাইমা শেষ। এবার আমরা যাবো স্ক্লেরেনকাইমা। এবার আমরা যাবো কিসে? স্ক্লেরেনকাইমা। তাহলে প্যারেনকাইমা, কোলনকাইমা, আবার আমাদের লাস্ট পড়া হচ্ছে কি? স্ক্লেরেনকাইমা। 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 SCHLERNCHYMA। স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা আবার দুই ধরনের। স্ক্লেরেনকাইমা কয় ধরনের? দুই ধরনের। এর রানিং আউট টাইম হয়ে গেলে খেয়াল করিও, কতক্ষণ রেকর্ড হচ্ছে এটা খেয়াল করিও, ঠিক আছে? হ্যালো, শুনতেছো আমার কথা? Yes, sir. জি স্যার, শুনতে পাচ্ছি। স্ক্লেরেনকাইমা আবার দুই ধরনের। একটা হচ্ছে ফাইবার, এদের মধ্যে একজন হচ্ছে ফাইবার, একজন হচ্ছে স্ক্লেরাইড। এদের মধ্যে একজন হচ্ছে ফাইবার, একজন হচ্ছে স্ক্লেরাইড। তোমরা বলো কে ফাইবার, কে স্ক্লেরাইড? বলো দেখে বলো কোনটা ফাইবার, কোনটা ফাইবার, একজন বলো। স্যার লম্বাটা ফাইবার। স্যার ফার্স্ট এটা আর কমন সেন্সে বলা যায় ফাইবার মানে হচ্ছে তন্তু বা সুতা বা আঁশ। ফাইবার মানে কি? তন্তু বা সুতা বা আঁশ। তাহলে যেটা লম্বা, যেটা দেখতে ফাইবারের মতো, তন্তুর মতো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফাইবার। আর এটা কি রে? স্ক্লেরাইড। ফাইবার এটা কি রে? স্ক্লেরাইড। স্ক্লেরাইড। তাহলে হচ্ছে আমি পড়াচ্ছি স্ক্লেরেনকাইমা। এটা হচ্ছে এটা স্ক্লেরেনকাইমা দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইড। একটা ফাইবার, একটা কি রে? স্ক্লেরাইড। স্ক্লেরাইড। তাহলে আমি এদের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স গুলো বলি। বৈশিষ্ট্য হচ্ছে যদি ফাইবার হয়, ফাইবার হচ্ছে লম্বা। ফাইবার কি রে? লম্বা। লম্বা। কিন্তু যদি স্ক্লেরাইড হয় তখন সে কি হবে? সে হয় খাটো। সে কি হয়? খাটো হবে। তাহলে ফাইবার হলে লম্বা বলবো, আর স্ক্লেরাইড হলে কি বলবো? খাটো বলবো, ঠিক আছে? তোমরা বলো প্যারেনকাইমা কোষ প্রাচীরে কি জমতো? প্যারেনকাইমা কোষের কোষ প্রাচীরে কি জমতো? সেলুলোজ। সেলুলোজ। পেকটিন জমতো। সেলুলোজ জমতো। লিগনিন। স্যার মিউট হয়ে গেছেন। প্যারেনকাইমা কি জমতো?
স্যার সেলুলোজ আর Cellulose. পেকটিন সেলুলাজ আর পেকটিন। এখানে জমবে লিগনিন, এখানে কি জমবে? এখানে জমবে লিগনিন, এখানে কি জমবে রে? লিগনিন। একটা কথা মনে রাখবে, যেখানে যেখানে লিগনিন জমে, একটা কথা মনে রাখবা, যেখানে যেখানে লিগনিন জমে কোষ সেই জায়গার কোষ প্রাচীরটা অবশ্যই অবশ্যই পুরু হবে। যেখানে লিগনিন জমবে সেখানে কোষ প্রাচীর অবশ্যই কি হবে? পুরু বা থিক। পুরো হবে। লিগনিনে জমে, লিগনিন জমে কোষ প্রাচীর কি হয়? কোষ প্রাচীর পুরু হয়। লিগনিন জমে কোষ প্রাচীর কেমন হয় বলো তো? পুরু হয়। লিগনিন জমলে পুরো হয়। লিগনিন জমলে কোষ প্রাচীর পুরু হবে। ফাইন, তাহলে এখানে হচ্ছে লিগনিন জমে গেছে না, কি জমতেছে রে? এখানে যদি লিগনিন জমে, এখানে লিগনিন জমবে, দুইটাতেই লিগনিন জমবে, ঠিক আছে? বুঝতেছো? লিগনিন জমার কারণে কোষ জি স্যার। প্রাচীর Yes, sir. পুরু হয়ে যাবে। এদের কোষ প্রাচীর হয়ে যাবে। কি থাকে? এদের কোষ প্রাচীর